মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রিজু পোড়ো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তালার দিকে। তালার মধ্যে লেগে থাকা লতানো গাছগুলো হাতে করে সরিয়ে দেখতে থাকে। স্পষ্টভাবে এবার দেখা যাচ্ছে মৎস্যমুখ ছাপটা। ছাপটার মধ্যে হাত দিয়ে সে বুঝতে পারে মৎস্যমুখটা তালার মধ্যে খোদাই করা। ফটিক রিজুকে বলে, কি হলো রিজু, এমন মন দিয়ে কি দেখছো তুমি ওখানে? রিজু বলে, আচ্ছা এই মন্দিরে পুজো হয় না? ফটিক বলে, হ্যাঁ, গ্রামের বড়দের মুখে শুনেছি আগে নাকি এই মন্দিরে পুজো হতো, এখন আর হয় না। রিজু সঙ্গে সঙ্গে বলে, কেন এখন আর পুজো হয় না কেন? ফটিক বলে, কেন হয় না সেটা তো জানি না, কিন্তু বহু বছর হয়ে গেছে এই মন্দির এরকম তালাবন্ধ অবস্থাতেই রয়েছে। এই চলো চলো বাড়ি চলো, সাইকেলের চেনটা ঠিক হয়ে গেছে, চলো। পুকুর থেকে পাওয়া চাবিটা একবার পকেট থেকে বের করে দেখে রিজু। তালার মধ্যে যে মৎস্যমুখ, সেই একই ছাপ চাবির মধ্যেও আছে। কিন্তু এটা কি করে সম্ভব? রিজু কিছুতেই বুঝতে পারছে না। একই আগের রহস্যগুলোর সমাধান এখনো হয়নি। কেন তাকে বিক্রমগড়ে আসার জন্য হুমকির মুখে পড়তে হয়েছিল? বাড়ির বইয়ের আলমারিতে পাওয়া নকশার সাথে মামার বাড়ির কিভাবে মিল থাকতে পারে? এবং সেখানে তার বাবার নাম উল্লেখ করা আছে কেন? এত কিছু ঘটনার মধ্যে এটা কি আবার নতুন কোনো সংযোজন? সেই কথাটাই রিজুকে ভাবিয়ে তুলছে। পোড়ো মন্দির থেকে রিজুরা বেরোতে যাবে এমন সময় সে দেখে একজন পুরোহিত মন্দিরের দিকে যাচ্ছে। রিজুর একটু সন্দেহ হয়। সে বলে, তুমি একটু দাঁড়াও, আমি একবার আসছি মন্দিরের দিক থেকে। রিজু মন্দিরের দিকে যায়। গিয়ে দেখে একজন পুরোহিত মন্দিরের বাইরে দাঁড়িয়ে পুজো করছে। রিজু বুঝতে পারে না এই পুরোহিত এইরকম ভাঙা মন্দিরের সামনে দাঁড়িয়ে কি পুজো করছে। রিজুর মনে পড়ে ফটিক তাকে বলেছিল এই মন্দিরে বহু বছর আগে পুজো হতো, কিন্তু এখন আর হয় না। বেশি সময় নষ্ট না করে রিজু পুরোহিতের দিকে যায়। পুরোহিত বেরিয়ে যাচ্ছে, ঠিক এমন সময় রিজু পিছন থেকে ডাকে, পুরোহিত মশাই একটু শুনবেন। পুরোহিত মশাই একটু চমকে ওঠে এই নির্জন স্থানে কারোর গলার আওয়াজ পেয়ে। ঘুরে তাকায় পুরোহিত মশাই, একটু নিচু গলাতেই বলে, কে তুমি? এইখানে কি করছো? রিজু বলে, আমি কে সে না হয় থাক, আপনি এরকম ভাঙা মন্দিরের সামনে কি পুজো করছেন? এই মন্দির তো বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। পুরোহিত মশাই খুব বিরক্তি সহকারে বলে, এত প্রশ্নের উত্তর আমি তোমাকে কেন দেব? হ্যাঁ, বাচ্চা ছেলে, যাও এখান থেকে যাও, সন্ধে ঘনিয়ে আসছে, যাও পালাও। সন্ধ্যের পর এই জায়গাতে থাকা ভালো না, যাও। ইতিমধ্যে ওইখানে ফটিক এসে বলে, কি হলো রিজু, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো, আরে বাড়ি চলো, সন্ধে হয়ে আসছে তো। রিজু ফটিককে থামিয়ে বলে, ফটিক, তুমি বলেছিলে না এই মন্দিরে কোনো পুজো হয় না? কিন্তু আমি তো দেখছি এই মন্দিরে পুজো হয়, যদিও সেটা আগে থেকেই বুঝতে আমি পেরেছি। ফটিক বিশ্বাস করতে পারে না রিজুর এই কথা। সে বলে, আরে গোটা বিক্রমগড় জানে যে এটা পরিত্যক্ত মন্দির, এখানে কোনো পুজো হয় না ভাই। রিজু বলে, সবাই ভুল জানে। কি ঠাকুর মশাই, আমি ঠিক বলছি তো? ঠাকুর মশাই কোনো উত্তর দেয় না, চুপ করে দাঁড়িয়ে আছে। রিজু গিয়ে মন্দিরের দরজায় গোঁজা বেশ কয়েকটা ধূপের কাঠি ফটিককে এনে দেখায়, আর তার সাথে কিছু শুকিয়ে যাওয়া কুচো ফুল। সে বলে, পরিত্যক্ত মন্দিরে ধূপ কুচো ফুল দেখে আমার সন্দেহ হয়েছিল। আমি বুঝতে পারি এই মন্দিরে রোজ পুজো হয়, তাই আমি অপেক্ষা করছিলাম কখন সন্ধে হবে আর সন্ধেবেলার পুজোর জন্য পুরোহিত মশাই আসবেন। ফটিক কুচো ফুল আর ধূপ দেখে অবাক। সেই গ্রামে এত বছর থাকে, কিন্তু এই ঘটনা সে জানে না। পুরোহিত মশাই হঠাৎ বলে ওঠে, তোমরা যখন সব কিছুই জেনে গেছো, তাহলে শোনো। পুরোহিত মশাই বলতে শুরু করে, এই মন্দিরকে স্থানীয় লোকেরা পোড়ো মন্দির বলে, কিন্তু আসলে এই মন্দিরের নাম হলো
নীল মাধবের মন্দির। ফটিক এবং রিজু একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে। পুরোহিত মশাই বলে চলে, এই মন্দিরে এক সময় জাঁকজমক করে পুজো হতো, কিন্তু দেশ ভাগের সময় এমন ঘটনা ঘটে যে তারপর থেকে এই মন্দিরের পুজো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কি এমন ঘটনা যে এই মন্দিরের পুজো বন্ধ হয়ে যায়? আচ্ছা, তোমরা আমাকে আগে বলো যে তোমরা কারা, কোথা থেকে এসছো তোমরা? আপনি নির্দ্বিধায় আমাদের উপর ভরসা করতে পারেন পুরোহিত মশাই। আমরা বিক্রমগড়ের জমিদার বাড়ি থেকে আসছি। এই কথা শোনা মাত্রই পুরোহিত মশাই বলে ওঠে, আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। তোমরা ভুলে যাও যে তোমাদের সঙ্গে আমি কথা বলেছি। তোমরা ভুলে যাও, তোমরা ভুলে যাও। হ্যাঁ। রিজু বুঝতে পারে না হঠাৎ জমিদার বাড়ির কথা শুনে পুরোহিত মশাই এরকম কেন করছে। রিজু বলে, কি হলো আপনার? এরকম করছেন কেন? এই তো বেশ কথা বলছিলেন, হঠাৎ কি হলো আপনার? পুরোহিত মশাই আর কথা না বাড়িয়ে চলে যেতে যায়, কিন্তু রিজু গিয়ে তার পথ আটকায়। দাঁড়ান পুরোহিত মশাই, এই বলে সে পুকুর থেকে পাওয়া চাবিটা পকেট থেকে বের করে। পুরোহিত মশাইকে সে চাবিটা দেখায়। পুরোহিত মশাই চাবিটা হাতে নিয়ে চমকে উঠে বলে, কি এটা তো নীল মাধবের মন্দিরের চাবি। এই চাবি তোমার কাছে এলো কি করে? হ্যাঁ। ফটিকও বুঝতে পারে না রিজু কোথায় পেল এই চাবি। রিজু নিজেই সবাইকে উত্তরটা দেয়। পোড়ো মন্দির থেকে এগিয়ে যে পুকুরটা আছে, ওখানে মাছ ধরতে গিয়ে জালে এই চাবিটা উঠেছিল আজকে। আমি সেইখান থেকে এটা পেয়েছি। পুরোহিত মশাই বলে, এই তোমরা তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। হ্যাঁ, তোমরা এখানে বিপদ বাড়িও না, তোমরা নিজেদের বিপদ বাড়িও না, তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। রিজু বলে, আপনি ঠিক কি বিপদের কথা বলছেন আমরা বুঝতে পারছি না পুরোহিত মশাই। আর আমি তো এই গ্রামে থাকিই না, তাহলে কেন আমি বিপদে পড়তে যাব? ঠাকুর মশাই বলে, তাহলে তাহলে তুমি কোথায় থাকো? আমি তো কলকাতা থেকে এসেছি। প্রতাপ রায়, উনি আমার দাদু হন। পুরোহিত মশাই এটা শুনেই বলে ওঠে, তুমি তুমি দেবালয়ের ছেলে? রিজু বুঝে উঠতে পারে না এই গ্রামের একজন পুরোহিত তার বাবাকে কিভাবে চিনবে। রিজু বলে, হ্যাঁ, কিন্তু আপনি আমার বাবাকে কি করে চিনলেন? পুরোহিত মশাই বলে, তোমার বাবা ভীষণ ভালো মানুষ ছিল, এই গ্রামের জন্য অনেক করেছেন তিনি। কিন্তু আপনি আমার বাবাকে কি করে চিনলেন? এই যে মন্দির দেখছো, এই মন্দির আজ এই অবস্থায় থাকতো না যদি তোমার বাবা আজ বেঁচে থাকতো। অনেক চেষ্টা করেছিলেন তিনি নীল মাধবের মন্দিরকে পুনরায় নতুন রূপে ফিরিয়ে আনার, কিন্তু এই বলে পুরোহিত মশাই হঠাৎ চুপ করে যায়। রিজু বলে, কিন্তু কিন্তু কি কি হয়েছিল তারপর? পুরোহিত মশাই বলে, হঠাৎই একটা দুর্ঘটনা ঘটে, আর তারপর সব কাজ বন্ধ হয়ে যায়। পুরোহিত মশাইয়ের কথার মধ্যেই একটা গাড়ির শব্দ হয়। রিজুরা সবাই গাড়ির দিকে তাকায়। গাড়িটা এসে ওদের সামনে থামে। তারপর গাড়ি থেকে দুজন লোক নেমে আসে। একজন লোক বিদেশি আর একজন রিজুর মামা। রিজুরা দাঁড়িয়ে আছে। তার মামা এবং বিদেশি ভদ্রলোকটি মন্দিরের কাছে আসে। রিজু সঙ্গে সঙ্গে পুকুর থেকে পাওয়া চাবিটা পকেটে ঢুকিয়ে নেয়। পুরোহিত মশাইকে দেখেই তার মামা বলে, যে মন্দিরে মূর্তি নেই সেই মন্দিরে আপনি এখনো পুজো করে চলেছেন? হ্যাঁ, কেন? পুরোহিত মশাই বলে, তুমি যেটা চাইছো সেটা ভুল হচ্ছে বাবা, এখনো সময় আছে, এটা করো না। রিজু কিছুতেই বুঝতে পারে না পুরোহিত মশাই তার মামাকে ঠিক কি ভুলের কথা বলছেন। ফটিক পাশ থেকে রিজুকে বলে, এই রিজু চলো, এখন এইখানে থাকা ঠিক হবে না, চলো চলো।
রিজু দেখে বিদেশি লোকটা মন্দিরের চারপাশ ভালো করে দেখছে এবং কিছু ছবি তুলছে। রিজু বুঝতে পারে না তার মামা এবং ওই বিদেশি ভদ্রলোকের আসল মতলবটা ঠিক কি, কেন তারা এই সন্ধেবেলায় ওই পোড়ো মন্দিরের সামনে এসেছে। হঠাৎ পুরোহিত মশাইকে রিজুর মামা বেশ হুমকি সহকারে বলে, আপনাকে এই এলাকায় আসতে অনেকবার বারণ করেছি, কিন্তু আপনি শোনেননি। এইবার মনে হচ্ছে কিছু একটা করতেই হবে। আমার কথা শোনেননি কেন? কেন? ফটিক রিজুকে বলে, এই রিজু রিজু এখান থেকে চলো চলো চলো, এখন চলো, বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না, চলো। রিজুর মামা রিজুকে বলে, ভাগ্নে, যেখানে সেখানে এইভাবে ঘুরে বেরিও না, দিনকাল কিন্তু ভালো না। যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। এইখানে বেশিক্ষণ থেকো না, আমরা আসছি, যাও। রিজু বুঝতে পারে তার মামা চায় না যে সে বিক্রমগড়ের পুরনো ইতিহাসগুলো জানুক, কিন্তু রিজুর মন তো এই দিকেই পড়ে আছে। পুরোহিত মশাই তার বাবার ব্যাপারে ঠিক কি বলতে চাইছিল সেটা তার এখনো শোনা হয়নি। ফটিক রিজুকে নিয়ে মন্দির চত্বর থেকে চলে আসে। রিজু ফটিকের উপর একটু বিরক্ত হয়েই বলে, তুমি কেন আমাকে ওইখান থেকে নিয়ে এলে? পুরোহিত মশাই আমার বাবার ব্যাপারে কিছু একটা বলতে চাইছিল। ফটিক বলে, আরে হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে ওইখান থেকে নিয়ে এলাম, কারণ তোমার মামা আসার পর পুরোহিত মশাই তো চুপ করে গেল। দেখো, আমরা কাল আলাদা করে পুরোহিত মশাইয়ের বাড়ি গিয়ে পুরো কথাগুলো শুনে আসবো, ঠিক আছে? ফটিকের কথায় রিজু রাজি হয়। রিজুরা বাড়ি ফিরে আসে। রিজুকে খুব চিন্তায় দেখাচ্ছে। তার মাথার মধ্যে শুধু পুরোহিত মশাইয়ের সেই কথাগুলোই ঘুরছে। ওর বাবা পোড়ো মন্দিরকে কেন আবার পুরনো রূপে ফিরিয়ে দিতে চেয়েছিল? আর যদি চেয়েই থাকে তাহলে পারলো নাই বা কেন? রাত হয়েছে। রিজুকে তার মা খেতে ডাকে। সবাই একসাথে ডিনার টেবিলে বসে। দাদু জিজ্ঞেস করে রিজুকে, বিক্রমগড় কেমন ঘুরলে দাদু ভাই? রিজু বলে, লালমাটি রাস্তায় গরুর গাড়ি চড়া, পুকুরে নেমে জেলেদের সঙ্গে মাছ ধরা, গাছ থেকে আম পেড়ে খাওয়া, আরো কত কি করেছি দাদু। রিজু দাদু বলে, বাবা, একদিনে এত কিছু করেছো? বাহ, খুব ভালো, খুব ভালো। রিজুর মা এইসব শুনে বলে, দেখেছিস, এই জন্য আমি তোকে যেতে দিতে চাইছিলাম না। একবার ছাড়া পেয়েছিস আর একদিন এই সব করে নিয়েছিস। রিজু বলে, হ্যাঁ, আমি তো সাইকেলও চালিয়েছি নিজে নিজে। সাইকেলের কথা শুনে ফটিকের মুখে একটা দুষ্টু হাসি ফুটে ওঠে। দাদু ফটিকের হাসি দেখে বলে, এই ফটিক, কি হলো? তুই হাসছিস কেন? হ্যাঁ? ফটিক বলে, ওর সাইকেলে বসলেই মনে হয় এই পড়বো সেই পড়বো, কিন্তু না না, মানে হাতের বশ খুব ভালো, হ্যাঁ, মানে খুব ভালো, এমনিতে খুব ভালোই চালায়। দাদু এবং রিজুর মা ব্যাপারটা বুঝে খুব জোরে হেসে ওঠে। রিজু ফটিককে বলে, সব কথা তোমার বলা চাই। এই বলে সে ফটিকের দিকে দৌড়ে যায়। ফটিকও রিজুর থেকে দৌড়ে পালাতে থাকে। রিজুর মা বলতে থাকে, ওরে তোরা দুষ্টুমি থামা, আরে দৌড়োস না, আরে খেয়ে নে। ফটিক এবং রিজু বারান্দা দিয়ে ছুটছে। কিছুটা গিয়ে ফটিক হঠাৎ থেমে যায়। রিজুকে হাতের ইশারায় থামতে হয়। রিজু আস্তে আস্তে ফটিককে জিজ্ঞেস করে, কি হলো আবার? ফটিক রিজুর মামার ঘরের দিকে ইশারা করে বলে, ভালো করে শোনো, কি বলছে তোমার মামা, শোনো। ঘরের ভিতর থেকে শোনা যায় তার মামা ভাঙা ভাঙা ইংরেজিতে বলছে, প্লিজ স্যার, গিভ মি লাস্ট চান্স, গিভ মি লাস্ট চান্স। টুমোরো আই উইল ব্রোক দ্য টেম্পল, হ্যাঁ, টুমোরো। রিজু খুব সহজেই বুঝে যায় টেম্পল বলতে কোন টেম্পলের কথা বলছে তার মামা। এই ফোনের ওপারে যে ওই বিদেশি ভদ্রলোক আছে সেটা বুঝতে ওর আর বাকি থাকে না। ফটিক রিজুকে জিজ্ঞেস করে, কি বলছে তোমার মামা? রিজু খুব তাড়াতাড়ি ফটিককে বলে, পুরো মন্দিরে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে, আমাদেরকে আটকাতে হবে। কিন্তু কি করে আটকাবে তুমি? সঙ্গে সঙ্গে রিজুর মাথায় পুরোহিত মশাইয়ের কথা আসে। রিজু ফটিকের কাছে জানতে চায়, আচ্ছা ফটিক, তুমি ওই পুরোহিত মশাইয়ের বাড়ি চেনো?
ফটিক বলে, হ্যাঁ সেভাবে চিনি না, কিন্তু খুঁজে বার করে নেবো, এটা কোনো ব্যাপার না। রিজু বলে, ফটিক আমাদের হাতে বেশি সময় নেই, যা করতে হবে আজকে রাতেই করতে হবে। ফটিক বলে, কিন্তু তোমার মা তো তোমাকে রাতের বেলা বেরোতে দেবে না। কিছু একটা করে আজকে রাতে আমাদেরকে বেরোতেই হবে। দেখো, বাবার সাথে ওই মন্দিরের কিছু একটা সম্পর্ক ছিল, ওটা আমাকে জানতেই হবে। আচ্ছা শোনো, বলছি আমি মাকে বলবো যে আজকে রাতে আমি তোমার ঘরে থাকবো, হ্যাঁ? রিজু ওর মায়ের কাছে যায়। ও মাকে গিয়ে বলে, মা আমি আজকে রিজুর ঘরে শোবো। ওর মা বলে, কেন, সারাদিন এত ঘুরেও তোর হচ্ছে না, আবার রাত্রিবেলাতেও কিছু একটা ঘটনা ঘটাবি। রিজু বলে, ওহ মা তুমি চিন্তা করো না, আমি ঘরেই থাকবো, অন্য কোথাও তো যাচ্ছি না। রিজুর মা বলে, আচ্ছা ঠিক আছে, বেশি রাত জাগবি না কিন্তু, হ্যাঁ ঘুমিয়ে পড়বি। ওইদিকে ফটিক তার বাবার কাছে যায়, কথায় কথায় জানতে চায় পুরোহিত মশাইয়ের বাড়ি কোন দিকে। তুহিনবাবু বলে, কোন পুরোহিত মশাইয়ের কথা তুই জানতে চাইছিস? ফটিক বলে, আরে যে পুরোহিত মশাই নাট মন্দিরে পুজো করে। তুহিনবাবু বলে, ও তুই ভানু ঠাকুরের কথা বলছিস, উনি তো ভট্টাচ পাড়ায় থাকেন। হঠাৎ তুই ভানু ঠাকুরের খোঁজ করছিস কেন বলতো? ফটিক বলে, ওই ওই শুভদের বাড়িতে সত্যনারায়ণ পুজো দেবে, ওই জন্য ওরা আমার কাছে ভানু ঠাকুরের খোঁজ করছিল, সেই জন্যই আর কি। আচ্ছা বাবা, বলছি আজকে রাতে আমি রিজুর ঘরে শোবো, মানে তোমার কোনো অসুবিধা নেই তো? তুহিনবাবু বলে, না কিন্তু সারা রাত জেগে রিজুর সাথে গল্প করিস না, হ্যাঁ ওর মায়ের ঘুমের অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে ফটিক বেরিয়ে যায় ঘর থেকে। রিজু বারান্দায় অপেক্ষা করছে ফটিকের জন্য। ফটিক এসে বলে, পুরোহিত মশাইয়ের বাড়ি জেনে নিয়েছি বাবার কাছ থেকে, হ্যাঁ আমাদেরকে এখন ভরচাজ পাড়া যেতে হবে, ঠিক আছে উনি ওখানেই থাকেন। রিজু বলে, তাহলে দেরি করে লাভ নেই, চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। রিজু আর ফটিক বেরোয় পুরোহিত মশাইকে খুঁজতে। রাতের বেলায় গোটা গ্রাম এমনি নির্জন, শুধু কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় যেতে যেতে ফটিক রিজুকে বলে, জানো তো এই গ্রামে আমি কোনোদিন আগে বিদেশি দেখিনি, বুঝতে পারছি না উনি এখানে কি করছেন। রিজু বলে, কোনো একটা বড় চক্রান্ত চলছে, সেটাই আমাদেরকে বের করতে হবে। আচ্ছা তোমার মামা ওই বিদেশির সঙ্গে কি করছে বলো তো? সেটাই তো বুঝতে পারছি না, সব প্রশ্নের উত্তর ওই পুরোহিত মশাই একমাত্র দিতে পারবে। আচ্ছা আর কতক্ষণ লাগবে ফটিক? এই তো ওই গলিটা পার করলেই ভট্টাচ পাড়া। গলি পেরিয়ে রিজুরা ভট্টাচার্য পাড়ায় এসে পৌঁছয়। সেখানে বেশ কয়েকটা বাড়ি, কিন্তু কোন বাড়িটা পুরোহিত মশাইয়ের সেটা তারা বুঝতে পারে না। বাড়িগুলোর সামনে গিয়ে দেখছে দুজনে। হঠাৎ রিজুর চোখে পড়ে একটা বাড়ির দরজা আধ খোলা অবস্থায় আছে। সে ফটিককে বলে, চলো এই বাড়িটা একবার দেখি। দুজনে মিলে বাড়িটার দিকে যায়। দরজাটা খোলে। যা দৃশ্য এইবার রিজুর নজরে আসে সেটাও কল্পনাও করতে পারেনি। বাড়ির উঠোনের মধ্যে বুকে ছুরি মারা অবস্থায় মরে পড়ে আছে একটা লোক। ওরা দুজনেই লোকটাকে দেখে চিনতে পারে, পুরোহিত মশাই। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।